হ্যালো, গুড মর্নিং। আমাদের ফোর্থ সেমের কোর্স 6-এর জেন্ডার স্কুল এবং সোসাইটি এর ইউনিট 2 অর্থাৎ জেন্ডার স্টাডিজ প্যারাডাইম শিফটস বা লিঙ্গ চর্চায় দৃষ্টিভঙ্গির মৌলান্তর, এখানে যে ইউনিটগুলিতে ভাগ করা হয়েছিল, যে পার্টগুলো ভাগ করা হয়েছিল, আমরা বলেছিলাম 4টে পার্টে ভাগ করব। প্রথম পার্টটা নিয়ে আমরা আলোচনা আগে করেছিলাম, দৃষ্টিভঙ্গির মৌলান্তর ব্যাপারটা কি। তারপরে বলেছিলাম যে বিভিন্ন সমাজ সংস্কারকের অবদান, মানে দৃষ্টিভঙ্গির মৌলান্তর হলো লিঙ্গচর্চা থেকে এবং নারী শিক্ষার অগ্রগতিতে বিভিন্ন সমাজ সংস্কারকের অবদান। এখানে তোমাদের সিলেবাসে থাকবে রাজা রামমোহন রায়, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ এবং বেগম রোকেয়া, এদের অবদান এই 5 জনেরটা থাকবে সিলেবাসে। তো এটা আমরা এই পাওয়ার পয়েন্ট বা এই জাতীয় ভিডিওতে আমরা দেবো না, এটা সরাসরি যখন ক্লাস হবে তখন তোমাদেরকে এটা নোট আকারে করানো হবে, আলোচনা করিয়ে দেওয়া হবে এবং যেটা আগে পরীক্ষায় পড়েছে সেরকম একটা কোনো বাদ দিয়ে তারপর আলোচনা করানো হবে। ওটাকে আমরা স্কিপ করে এসে আমরা আসছি যেটা ইউনিট সাবপার্ট 3-তে আসার কথা ছিল, যেটা আমরা সাবপার্ট 2 বলছি কারণ 1 ছিল, তার 2 আছে। আমরা যেটা অরিজিনালি 2 যেটা, সেটা তোমাদের আলোচনা করে দেবো। তো এখানে সাবপার্ট 2-তে আমরা দেওয়া হয়েছে কি ডিফারেন্ট কমিটি অ্যান্ড কমিশনস অন ওমেন এডুকেশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ নারী শিক্ষার অগ্রগতিতে এবং নারী ক্ষমতায়নে বিভিন্ন কমিটি এবং কমিশনের সুপারিশ। ঠিক আছে, তো এই আলোচনার শুরুতে আমরা যেগুলো আজকে আলোচনার বিষয় সেগুলো আমরা দেখে নেব। সেগুলো হচ্ছে নারী শিক্ষার বিষয়ে বিভিন্ন কমিশন ও কমিটির সুপারিশ আছে। এগুলো আর কি পাতা বাই পাতায় কী কী আছে সেগুলো আমরা এখানে তুলে ধরেছি। যখন কোনো হয়তো তোমরা কোনো ভিডিওটা স্কিপ করে করে যদি পড়ো বা একটু ফরওয়ার্ড করে পড়ো, তাহলে হয়তো কোনো পেজ যেন বেরিয়ে না যায়, তার জন্য এখানে বলা হচ্ছে এখানে মোট 8টা পেজ থাকবে। এগুলো যেন তোমরা না ভুলে যাও, তার জন্য এখানে 8টা পেজে তুলে ধরা হয়েছে। তো সেখানে প্রথম পেজে থাকবে, মানে এটা বাদ দিয়ে পরের পেজে থাকবে রাধাকৃষ্ণন কমিশন এবং মুদালিয়ার কমিশনের সুপারিশ। তারপরে আসবে জাতীয় নারী শিক্ষা কমিটির সুপারিশ, তারপরে হংস মেহতা কমিটি, তোমরা যেগুলো শুনেছ, ভক্তবৎসলম কমিটির সুপারিশ, তারপরে কোঠারি কমিশন, বিভিন্ন জাতীয় শিক্ষানীতি, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন জাতীয় শিক্ষানীতি হয়েছে, সেইগুলো একটা পেজেই আলোচনা করা হয়েছে। এবং সর্বশিক্ষা অভিযান এবং তার একটা অন্তরঙ্গ হিসেবে তার একটা অঙ্গ হিসেবে দেওয়া হচ্ছে কস্তুরবা গান্ধী বিদ্যালয়, বালিকা বিদ্যালয় এবং সবশেষে কেন্দ্র রাজ্যের মহিলা কমিশন। ঠিক আছে, তো এইগুলো আমরা আলোচনা করব নারী শিক্ষার অগ্রগতিতে বিভিন্ন কমিটি ও কমিশনের সুপারিশ। তো প্রথমেই আমাদের দেখে নেওয়া যাক রাধাকৃষ্ণন কমিশন, অর্থাৎ 1948-49 সালে যে কমিশন তৈরি হয়েছিল, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, তারা নারী শিক্ষা সম্পর্কে কী সুপারিশগুলো করেছিল। মূলত সেক্ষেত্রে কী হয় যে এখানে দেখো আমাদের নারী শিক্ষার বিভিন্ন সুযোগ বৃদ্ধি তো অবশ্যই করার কথা বলা হবে, কারণ সেখানে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে। গ্রামকে কেন্দ্র করে একটা বিশ্ববিদ্যালয় এবং তার আন্ডারে স্কুল, মিডিয়াম স্কুল, তারপরে উচ্চ শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। তার কোয়েড কলেজগুলো যেগুলো, সেখানে অবশ্যই শিক্ষাকে কোয়েড কলেজের কথা বলা হচ্ছে এবং কোয়েড কলেজগুলিতে মেয়েদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধার ব্যবস্থা করা। শিক্ষা কর্মসূচিগুলি যেগুলো পরবর্তীকালে ক্ষেত্রে নেওয়া হবে, সেখানে নারীরা যাতে যোগ্য, এটা ভূমিকা হবে, ঠিক আছে, ভূমিকা পালন করতে পারে তা নিশ্চিত করতে হবে। নারী ও পুরুষের শিক্ষাক্রমে সদৃশ বিষয় থাকলেও, মানে পাঠ্যক্রমের ক্ষেত্রে মেয়েদের জন্য বিশেষ ধরনের শিক্ষার ব্যবস্থা থাকবে, অর্থাৎ কি রন্ধন শিল্প, গার্হস্থ্য শিল্প, যেগুলোর ক্ষেত্রে বা একটা বাচ্চাকে কীভাবে মানুষ করার ক্ষেত্রে, তাহলে সেই শিক্ষাটারও দরকার আছে। যে কারণ বাচ্চার ক্ষেত্রে মায়ের অবদান সব থেকে বেশি, তাহলে একটা নারীকে সেই শিক্ষার পাঠ্যক্রমও কিন্তু তার একই সাথে শিক্ষার সদৃশ পুরুষের সাথে সদৃশ পাঠ্যক্রম থাকলেও ওই বিশেষ শিক্ষার ক্ষেত্রে ওইগুলোও থাকবে, হাতের কাজ, ঠিক আছে, এগুলোও থাকতে পারে। তারপরে হবে কি সমাজে নাগরিক ও নারী হিসেবে তাদের কর্তব্যবোধ জাগরিত করে সমাজে যথাযোগ্য স্থান গ্রহণ করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এইগুলো সুপারিশ করা হচ্ছে। এই মূল একবারে সরাসরি যে সুপারিশগুলো সেগুলো হচ্ছে তোমার শিক্ষিকাদের সাথে শিক্ষকদের সমহারে বেতনের ব্যবস্থার কথা বলা হচ্ছে। এরপরে আসছে মুদালিয়ার কমিশন, যেটা 1952-53 সালে, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন, যেটা তোমরা জেনেছো। সেটা হচ্ছে ছেলে মেয়েদের ক্ষেত্রে একই প্রকার শিক্ষার ব্যবস্থা থাকবে, যেটা আগের ক্ষেত্রেই তারা নিচ্ছে, আগের রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশটাকে অ্যাডপ্ট করছে। তারপরে মেয়েদের স্কুলেও যেখানে সহশিক্ষার ব্যবস্থা করা হচ্ছে, সেখানে গার্হস্থ্য বিজ্ঞান পাঠের ব্যবস্থা করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট মেয়েদের জন্য, বিশেষ করে হোম ম্যানেজমেন্ট। ঠিক আছে, যাই হোক, প্রয়োজন অনুসারে রাজ্য সরকারকে মেয়েদের জন্য পৃথক বিদ্যালয়, বালিকা বিদ্যালয় স্থাপন করতে হবে, কারণ সেখানে অনেক ক্ষেত্রে হতে পারে কোয়েডে বাবা মারা নাও পাঠাতে পারেন, সেখানে নারী নিরাপত্তা বা যাই হোক সেক্ষেত্রে অনেক জড়তা থাকতে পারে, অনেক কুসংস্কার থাকতে পারে। তো সেই কারণে আলাদা করে নারী বিদ্যালয়ের কথা বলা হচ্ছে, যাতে করে একবারে কোনো দিক বিবেচনা না করে আগে হচ্ছে পুরোপুরি সরাসরি আমাদের থ্রাস্ট থাকবে নারী শিক্ষার অগ্রগতি, যে করি হোক মেয়েদের শিক্ষা দিতে হবে। তো তার জন্য যদি দরকার হয় আলাদা আর্থিক বরাদ্দ দিয়েও পৃথক বালিকা বিদ্যালয়ের কথা
স্থাপনের কথা বলা হচ্ছে। এবার সহশিক্ষা অথবা মিশ্র বিদ্যালয়ে মেয়েদের বা শিক্ষিকাদের অসুবিধাগুলি যেগুলি থাকবে সেগুলি দূর করতে হয়তো শৌচাগার কেন্দ্রিক হতে পারে, কমন রুম জাতীয় হতে পারে, এই রকম ব্যাপার হতে পারে। বা মেয়েদের স্কুল যেখানে, সেখানে যেন নারীরাই শিক্ষিকা হিসেবে নিয়োজিত হতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এইগুলো তখনকার ক্ষেত্রে কথাগুলো তুলে ধরা হচ্ছে। মেয়েদের জন্য পাঠ্যসূচিতে সঙ্গীত, কলা, শিল্প ইত্যাদি বিষয় অনুমোদনের সুপারিশ করা হয়, স্বাভাবিক জিনিস এগুলো। এক্ষেত্রে তোমাদের কি আসতে পারে প্রশ্ন, যে বিভিন্ন কমিটি এবং কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এক্ষেত্রে একবারে যেগুলো সরাসরি করার কথা বলা হচ্ছে সেগুলো তুলে ধরবে। দেখো, নারী শিক্ষার অগ্রগতিতে নারীদের শিক্ষাকে গুরুত্ব দিতে হবে, এগুলো তুমি যদি ভুলেও যাও এগুলো কোনো ব্যাপার নয়, এগুলো কিছু কমন পয়েন্ট থাকবে, ঠিক আছে। সুযোগ বৃদ্ধি করা, তাদের শিক্ষাকে প্রতি গুরুত্ব দান করা, ঠিক আছে। শিক্ষা কর্মসূচিতে যোগ্য ভূমিকা পালনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু মোটামুটি সবগুলো কমিশনের ক্ষেত্রেই একই জিনিস থাকবে, বা পুরুষ এবং নারীর অভিন্ন পাঠ্যক্রম এগুলো থাকবে। বিশেষ কিছু যদি দেওয়ার থাকে সেগুলো দিয়ে জাস্ট প্রত্যেকটা ধরে ধরে ছেড়ে চলে যাবে। একটা দুটোতে দুটো একটা স্পেশাল দেবে, কারণ এগুলো সবগুলো মনে রাখা কারোর পক্ষেই সম্ভব নয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী হবে, 3-4টে করে তোমরা তুলে দিতে পারো। 10 নম্বরের প্রশ্ন কিন্তু অনেকবার এসছে, তো সেই জন্যই তুলে ধরা হচ্ছে। আজকে পুরো আলোচনাটাই একটা গোটা প্রশ্নের হিসেবে দেওয়া হতে পারে। যাই হোক, এরপরে আসছি ন্যাশনাল কমিটি ফর ওমেন এডুকেশন রিপোর্ট। এই কমিটিগুলোর ক্ষেত্রে এগুলো কী হচ্ছে, একবারে পুরোপুরি নারী শিক্ষার বিষয় বলে আমরা কিন্তু যেগুলো আমরা আগে কোর্স 1-এ শিখেছি, এই কোর্স 2-তে শিখেছিলাম, যে সমকালীন ভারত শিক্ষায় যে মূল বিশেষ শিক্ষা কমিশন, সেখানে এই জাতীয় শিক্ষা কমিশনগুলো তোমরা শোনোনি। রাধাকৃষ্ণন শুনেছো, মোদালিয়ার শুনেছো, তারপরে সরাসরি চলে গেছে কোঠারি। এর মাঝেও কিন্তু শিক্ষা কমিশন হয়েছে, বিভিন্ন নারী শিক্ষার বিষয়ের জন্য আলাদা করে কমিশন গঠিত হয়েছে, তো সেগুলো সেখানে তুলে ধরা হয়নি। সেখানে যেগুলো তুলে ধরা হয়েছিল সেগুলো তো থাকবেই, তার সাথে সাথেও এই জিনিসগুলো দেওয়া হবে। তো এখানে কি হচ্ছে, জাতীয় নারী শিক্ষা কমিটি যেটা 1958-59 আসে, তাদের সুপারিশ ছিল দেশের শিক্ষা ব্যবস্থায় নারী শিক্ষাকে সমস্যা বলে গণ্য করতে হবে, কারণ আর্থিক বরাদ্দ তা না হলে পাওয়া যাবে না। যত শীঘ্র সম্ভব কেন্দ্রে ন্যাশনাল কাউন্সিল ফর দ্য এডুকেশন অফ গার্লস অ্যান্ড ওমেন গঠন করতে হবে। প্রতি রাজ্যে নারী শিক্ষার অগ্রগতির জন্য স্টেট কাউন্সিল থাকবে, তারা রিপোর্ট পাঠাবে ন্যাশনাল কমিটিতে। নারী শিক্ষার অগ্রগতি প্রসারের দিকে দৃষ্টি রাখবার জন্য জয়েন্ট এডুকেশন অ্যাডভাইজার নিযুক্ত করতে হবে, যদি তিনি মহিলা হন তাহলে তারও ভালো হয়, ঠিক আছে। প্রত্যেক রাজ্যে মহিলা নিযুক্ত হবেন জয়েন্ট ডিরেক্টর বা যুগ্ম আধিকারিক পদে, ওটা বাধ্যতামূলকভাবে মেয়েদের জন্য রিজার্ভ পোস্ট, তার হাতে থাকবে নারী শিক্ষার দায়িত্ব। নারী শিক্ষা সম্পর্কে ব্যবস্থা অবলম্বনের জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় একটি বিভিন্ন বিভাগ সৃষ্টি করতে হবে, সেটা শুধুমাত্র কাজ করবে নারী শিক্ষার অগ্রগতিতে। তারপর সবথেকে মূল যেটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেখানে নারী শিক্ষার জন্য অতিরিক্ত 10 কোটি টাকা তখনকার দিনে, মানে এটা বলা হচ্ছে আজ থেকে প্রায় 70 বছর আগেকার ঘটনা, 67-68 বছর আগে, তখন 60-62 বছর আগেকার কথা বলা হচ্ছে, কারণ 58-59, 60-62 বছর আগে তখন 10 কোটি টাকা এবং তৃতীয় পরিকল্পনায় তখন আরও 5 বছর পরে পরিস্থিতি অনুযায়ী আরও বরাদ্দ বাড়ানোর কথাও বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে যেখানে শিক্ষিকা নেই এটা হবে সেখানে, এবং এখানে স্কুল মাদার এটা তুলে ধরা হয়নি, এটা যাই হোক লিখতে ভুল হয়ে গেছে, গুরুমা, ঠিক আছে, নিয়োগ করতে হবে। তিনি থাকবেন বাচ্চাদের প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে বাচ্চাদের কেয়ারের জন্য, ঠিক আছে। তো মিডিল স্কুল যেগুলো মানে মাধ্যমিক বা তার পূর্ববর্তী পর্যন্ত আপার প্রাইমারি এই লেভেলটায় অধিক সংখ্যায় সহশিক্ষামূলক প্রতিষ্ঠান স্থাপন করতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে সঙ্গীত, কলা এই জাতীয় যেগুলো পাশাপাশি শিক্ষা অবিচ্ছেদ্য অঙ্গ সেইগুলো তুলে ধরার, খেলাধুলোর সুবিধা দিতে হবে। তো এগুলোর জন্য সহশিক্ষামূলক প্রতিষ্ঠান স্থাপনের কথা বলা হয়। প্রাথমিক স্তরে ছেলেমেয়েদের একই ধরনের পাঠ্যক্রম, মিডিল ও মাধ্যমিক স্তরে পাঠ্যসূচিতে ভিন্নতা আসবে, এটা ভিন্নতা হতো। রাজ্য সরকার সমূহ অতিরিক্ত শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করবে না, এবং যে বিদ্যালয়ে শিক্ষিকাদের সংখ্যা কম সেখানে শিক্ষিকা নিয়োগের ব্যবস্থা করা হবে। এবং আংশিক সময়ের জন্য শিক্ষিকা নিয়োগ করা হতে পারে, কারণ তাকে গৃহ দিকটাও দেখতে হবে, অর্থাৎ তিনি হোম ম্যানেজমেন্ট নিজের বাড়ি সামলাবেন প্লাস শিক্ষিকার হিসেবে কাজ করবেন, সেই জন্য আংশিক সময়ের কথা বলা হচ্ছে। এর সাথে সাথে দেখা হচ্ছে যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বৃত্তি ও কারিগরি শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়, কারণ এখানে একটা লক্ষ্য থাকবে যে মেয়েদের শিক্ষা নিয়ে তারপরে সেক্ষেত্রে হোম ম্যানেজমেন্ট বা বাচ্চাকে মানুষ করা ছাড়া আর কী কী কাজে লাগতে পারে। তো সেই জায়গাতে বলা হচ্ছে যে বৃত্তি ও কারিগরি জায়গাটা থাকতে হবে, কারণ আগামী দিনে যদি তারা স্বনির্ভর হতে পারে সেই হিসেবে তাকে অনেক গার্জেন তাদেরকে পাঠাতে পারেন শিক্ষা গ্রহণের জন্য, সেটা একটা লক্ষ্য থাকবে। হংস মেহতা কমিটির রিপোর্ট 1961 সালে আসে। দেখো, কোঠারির আগেও কিন্তু অনেকগুলো মহিলা কমিশন বা অনেক শিক্ষা কমিশন আসে, যেগুলো সাময়িকভাবে তাদের একটা রিপোর্ট দিয়ে তারা তাদের সুপারিশগুলো
প্রদান করে। এখানে ছিল প্রাথমিক বিদ্যালয়ে সহশিক্ষার ব্যবস্থা করতে হবে। মাধ্যমিক ও কলেজ স্তরে ছেলে মেয়েদের পৃথক প্রতিষ্ঠানের প্রয়োজন হবে কিনা সেই সম্পর্কে স্থানীয় বিদ্যালয় বা কলেজ কর্তৃপক্ষ বা অভিভাবকগণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন না, একটা কমিটি তৈরি হবে, তারা ডিসিশন নেবেন। এই স্বাধীনতাটা দেওয়া হচ্ছে পরিস্থিতি বুঝে, জায়গা ভিত্তিতে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ছেলে মেয়েদের পাঠ্যক্রম একই রকম থাকবে, তবে সামর্থ্য অনুসারে তারা বহুমুখী পাঠ্যক্রম থেকে পছন্দ মতো পাঠ্যক্রম বেছে নিতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ অনেকগুলো অপশান থাকবে, তারা যেটা ইচ্ছা নিতে পারবে। বিশেষ করে মেয়েদের জন্য অপশান থাকবে বেশি। প্রাথমিক স্তরে পাঠ্যক্রম একই থাকবে, অবশ্যই সেটা থাকাই উচিত, তবে নিয়োগের ক্ষেত্রে শিক্ষিকারা অগ্রাধিকার পাবেন। এটা বর্তমানেও চলছে, কারণ এক্ষেত্রে একটা দেখার কথা বলা হচ্ছে যে নারীদের এম্পাওয়ারমেন্টের জন্য আর কোনো দিক বিচার বিবেচনা না করে, তবে হ্যাঁ, এটা অবশ্যই সময়ের সাথে সাথে বিবেচনা করা উচিত ছিল, বর্তমানে সেই ততটার প্রয়োজন আছে কি না, বা সেখানে সেই হিসেবে পুরুষ এবং নারী শিক্ষার শিক্ষক শিক্ষিকা হিসেবে অনুপাত কতখানি, সেটা আদৌ সাম্যাবস্থায় এসেছে নাকি, সেটাও বিবেচনা করার কথা, তুলে ধরার কথা বলা হয়। যদি এখানে খুব কম এর মধ্যে তুলে ধরা হয়েছে, সেগুলো বলা হয়। মেয়েদের জন্য কখনোই রান্না সংক্রান্ত শিক্ষা আবশ্যিক নয়, কারণ এগুলো শেখার জন্য কোনো বাধ্যবাধকতা থাকবে না, তাদেরও গণিত বিজ্ঞান শিক্ষায় উৎসাহ দিতে হবে। নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরে যৌন শিক্ষার ব্যবস্থা করতে হবে, কারণ হোম ম্যানেজমেন্ট শিখলে ওটা শেখানো, যৌন শিক্ষা শেখানো হবে না, সেটা না হওয়াটা কাম্য নয়, কারণ দুটোই একটার সাথে আরেকটা রিলেটেড আছে। তাহলে সেক্ষেত্রে ওটাও শেখানোর ব্যবস্থা করতে হবে। পেশাগত কারিগরি শিক্ষায় মেয়েদের উৎসাহিত করতে হবে, কারণ তা না হলে গার্জেনরা সাহস পাবেন না মেয়েদেরকে স্কুলে পাঠানোর ক্ষেত্রে। এরপরে আসছে ভক্তবৎসলম কমিটি, যেটা খুব গুরুত্বপূর্ণ মেয়েদের শিক্ষার ক্ষেত্রে। 1963, দেখো 1958, 59, 61, 2 বছরের গ্যাপে গ্যাপে কিন্তু নারী শিক্ষার জন্য প্রচুর ভারত সরকার কিন্তু তৎকালীন সরকার প্রচুর পদক্ষেপ নিয়েছিলেন। ঠিক আছে, তো নারী শিক্ষার জন্য জনগণের সাহায্যে বেসরকারি প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। গ্রামাঞ্চলে শিক্ষিকা ও ছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা করার কথা বলা হয়। শিক্ষকতার কাজে যুক্ত হওয়ার জন্য মেয়েদের উৎসাহিত করার কথা বলা হয়। সংসারী মহিলাদের জন্য গ্রামে আংশিক সময়ে শিক্ষকতার ব্যবস্থা করতে হবে। শিক্ষিকাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে হবে। সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তালবস্য হতো, নারী শিক্ষাকে জনপ্রিয় করে তোলার জন্য বিদ্যালয়ের উন্নয়নের জন্য সেমিনার, বেতার মারফত আলোচনা, শিক্ষা সহায়ক উপকরণ সরবরাহ। অর্থাৎ যে অঞ্চলে হয়তো দেখা যাচ্ছে যে মানুষের একটু চিন্তাভাবনাটা পশ্চাৎপদ, মানে পিছিয়ে আছে, কুসংস্কারাচ্ছন্ন, মেয়েদের শিক্ষার অতটা গুরুত্ব নেই, সেই জায়গাতে বেতার মারফত আলোচনা পাঠানোর কথা বলা হচ্ছে। সেখানে গিয়ে ক্যাম্প করে তাদের সাথে কথা বলে অসুবিধার কথা তুলে ধরে, এবং সেই অসুবিধার মূল কারণ হিসেবে নারী শিক্ষায় যে পিছিয়ে পড়ে আছে সেই জায়গাটা, সেটা তুলে ধরার কথা বলা হচ্ছে, এবং যে যেন তেন প্রকারণ নারী শিক্ষার অগ্রগতির জন্য পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়। এরপর হচ্ছে সমতল গ্রামাঞ্চলে, অসমতল গ্রামাঞ্চলে যেখানে 300 জনের কম জনবসতি, সেখানে রাজ্য সরকারকে 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে একটি অন্তত প্রাথমিক বিদ্যালয় গড়ে তুলতে হবে। 1500 জনের বসতি থাকলে 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করতে হবে, যেটা পূর্ণতা পায় পরবর্তী শিক্ষা কমিশনের ক্ষেত্রে। বিশেষ করে কোঠারি কমিশন যে রিপোর্টটা দেন, সেখানে ডিটেলসে বলা ছিল। তো এখান থেকেই শুরুটা হয়েছিল। দুর্গম ও পাহাড়ি অঞ্চলে শিক্ষিকাদের বেতন বৃদ্ধি ও বিনা ভাড়ায় থাকার ব্যবস্থা করতে হবে। গ্রামাঞ্চলের শিক্ষিকাদের শিক্ষণ কলেজে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে, অর্থাৎ ট্রেনিং কোর্সে, যেটা তোমরা করছো, এই ধরনের ট্রেনিং কোর্সে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে, কারণ সেক্ষেত্রে তখন ট্রেনিং কোর্স ততটা ব্যাপকভাবে প্রচলিত ছিল না। বিবাহিতা শিক্ষিতা মহিলাদের বিদ্যালয় সংক্রান্ত সময়ে প্রশিক্ষণ দিয়ে গ্রামের বিদ্যালয়ে চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হবে। বাড়ির কাছাকাছি যাতে শিক্ষিকার কাজ পেতে পারেন সেই ব্যবস্থা করতে হবে, কারণ বাড়ির কাছাকাছি পেলে কী হবে, তার পক্ষে বাড়ির কাজও সামলানো সম্ভব এবং শিক্ষকতার কাজটাও চালিয়ে যেতে পারবেন। এই জায়গাগুলো কনসিডার করা হয়। নারী শিক্ষার যাবতীয় ব্যয়ভার বহন করবে কেন্দ্রীয় সরকার। নারী শিক্ষাকে অবৈতনিক বাধ্যতামূলক করার জন্য কেন্দ্র রাজ্য সরকার যৌথভাবে আইন তৈরি করবেন, এবং নারী শিক্ষাকে সম্পর্কিত বিভিন্ন কুসংস্কার দূরীকরণে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে এগিয়ে আসার কথা ভক্তবৎসলম কমিটির রিপোর্টে বলা হয়। এরপরে আসছে কোঠারি কমিশনের যে রিপোর্ট। কোঠারি কমিশন সবথেকে ইম্পর্ট্যান্ট আমাদের যে কোনো ধরনের শিক্ষা কমিশনের ক্ষেত্রে। এটাই কিন্তু সমস্ত ধরনের জায়গাকে, এরিয়াকে কভার করে গেছে। তো সেক্ষেত্রে কী বলা হচ্ছে, যে মেয়েদের শিক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হয়, মেয়েদের শিক্ষা কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দিতে হবে, মেয়েদের চাকরি সুযোগ বৃদ্ধির কথা বলা হচ্ছে। এগুলো তো নর্মাল জিনিস, সবাই বলেছে। মেয়েদের উচ্চশিক্ষার হার বৃদ্ধি করতে হবে, বৃত্তির ব্যবস্থা, হোস্টেলের ব্যবস্থা করতে হবে থাকা খাওয়ার জন্য। স্থানীয় চাহিদা অনুসারে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ লোকালাইজড ব্যাপারটাকে গুরুত্ব দিতে হবে। তুমি একটা এলাকার প্রতিনিধিত্ব করছো বা একটা এলাকার তুমি অধিবাসী, সেই জায়গাতেই তুমি যেন শিক্ষা গ্রহণ করতে পারো, এবং পরবর্তী ক্ষেত্রে বৃত্তি শিক্ষার ক্ষেত্রে যদি শিক্ষকতার লাইনে আসো, সেই জায়গাতে যেন সেই সুযোগটা পাওয়া যায়। ছেলে মেয়েদের একসাথে পড়ার কথা বলা হচ্ছে। মেয়েদের আংশিক সময় কাজের পর্যাপ্ত সুযোগ দিতে হবে। বিয়ের বয়স সাথে সাথে মেয়েদের জন্য পূর্ণকালীন চাকরির ব্যবস্থার
সুযোগ দিতে হবে সেটা বলা হচ্ছে। মেয়েদের জন্য পৃথক বিদ্যালয়ের ব্যবস্থাও করার কথা বলা হয়, কারণ সেক্ষেত্রে দেখা গেছিলো যে পরিস্থিতি বিচার করে যে অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে সারা দেশের বিভিন্ন রিমোট এরিয়া যেখানে দুর্গম জায়গা, সেখানে এখনও কুসংস্কার মানে চটজলদি দূর করা যাবে না। তো সেক্ষেত্রে কি হয়েছে, কোয়েড কলেজের থেকেও দরকার পড়লে মেয়েদের জন্য আলাদা স্কুল কলেজের ব্যবস্থা করে সেখানে শিক্ষার দানের কথা বলা হয়েছে। ছাত্রী নিবাসের ব্যবস্থা করার কথা বলা হচ্ছে। তার সাথে সাথেই অবশ্যই আসবে মেয়েদের জন্য অংশকালীন ও বৃত্তিমূলক শিক্ষার আয়োজন করতে হবে। পাঠ্যক্রমে পার্থক্য না থাকলেও তাদের অপশন দিতে হবে বেশি। বিজ্ঞান, কারিগরি, কলা বিভাগে মেয়েদের ভর্তির সুযোগ থাকবে। গার্হস্থ্যবিদ্যা এবং সবথেকে ইম্পর্টেন্ট নার্সিং শিক্ষা, যেটা এখন সবথেকে খুব জনপ্রিয়, সব সমাজসেবা ইত্যাদি বিষয় পড়ার ব্যবস্থার উন্নতি করতে হবে। মেয়েদের জন্য প্রশাসন পরিচালন ব্যবস্থা বিষয়ে পড়বার সুযোগ দিতে হবে। মেয়েদের শিক্ষা সংক্রান্ত গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ে সুযোগ সৃষ্টি করতে হবে। মেয়েদের জন্য সঙ্গীত ও চারুকলার আরও ব্যাপক সুযোগের ব্যবস্থা করার কথা বলা হয়। আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে তখনকার দিনে ছিল যে ছেলে মেয়েদের শিক্ষিত ছেলে মেয়েদের মানে অনুপাত ছিল 1:4, সেটা আগামী কয়েক বছরের মধ্যে মানে হয়তো 5 থেকে 10 বছরের মধ্যে সেটা 1:3 আনার কথা বলা হয়েছিল, এবং সেটাকে পরবর্তী ক্ষেত্রে আস্তে 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 সাম্যাবস্থার দিকে এগোনোর জন্য প্রয়োজনীয় অর্থ সাহায্য কেন্দ্র সরকার করবেন, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের মতামত তাকে নিতে হবে, কারণ রাজ্য সরকার তার পক্ষে রিপোর্টগুলো কালেকশন করা সহজ হবে, তারা কেন্দ্র সরকারের হাতে পাঠাবে, মানে কেন্দ্রীয় কমিটিতে পাঠাবে। ঠিক আছে, তো এইগুলোর কথা বলা হয়েছে, এগুলো এখানে স্বল্প পরিসরে তুলে ধরা যায়নি, অনেক ডিটেলসে ছিল। ডিফারেন্ট ন্যাশনাল এডুকেশন পলিসি রিপোর্ট, যেটা হচ্ছে 1968 ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি, যেটা তোমরা জানো, কারণ এখানে আলাদা করে বিরাট কিছু বলা হয়নি। সেখানে বলা হচ্ছে নারী শিক্ষার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে নারী শিক্ষার বিস্তারের কথা বলা হয়। এরপরে যেটা আসছে জাতীয় শিক্ষানীতি 1972-73, এটার কথা আমরা খুব একটা জানি না। তো জাতীয় শিক্ষানীতি এখানে একটা স্বল্প মেয়াদের হয়েছিল। তো তারা রিপোর্টটা দেয় যেভাবে, তাতে হচ্ছে কেন্দ্র রাজ্য স্তরে স্বশাসিত নারী কমিশন গঠন করার কথা বলা হয়। কেন্দ্রীয় পরিকল্পনা বিভাগে মহিলা বিষয়ক একটি সেল স্থাপনের কথা বলা হয়। আচ্ছা, এখানে 3 পয়েন্টটা সাথে সাথে লেগে গেছে। রাজনৈতিক দলগুলিকে মহিলা প্রতিনিধির জন্য আসন সংরক্ষণের জন্য কোটা সিস্টেমের কথা বলা হয়। পৌরসভাগুলিতে মহিলাদের জন্য বেশ কিছু সংখ্যক আসনের ব্লক প্রদানের কথা বলা হয়। গ্রামীণ ক্ষেত্রে মহিলা পঞ্চায়েত গঠনের সুপারিশ করা হয়। এখানে দেখো, এখানে কিন্তু নারী শিক্ষার থেকে এখানে দেখো তোমাদের কি বলা হচ্ছে, নারী ক্ষমতায়নের কথা বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ এখানে প্রতিনিধিত্ব করার দিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিনিধিরা তুলে ধরবেন সমস্যা, তার জন্য মানে একটা পরোক্ষভাবে চেষ্টার কথা বলা। আমরা তো এখানে শিক্ষা এবং ক্ষমতায়ন দুটো বলছি, এখানে সরাসরি ক্ষমতায়নের উপর গুরুত্ব দিয়েছে। জাতীয় শিক্ষানীতি যারা 1986, তাদের ক্ষেত্রে সুপারিশ ছিল নারীদের মর্যাদা বৃদ্ধির জন্য শিক্ষাকে কাজে লাগাতে হবে। অতীতের ত্রুটি দূর করে নারী জাতির কল্যাণে শিক্ষা একটি উচ্চ লক্ষ্যমাত্রা স্থির হবে। নারীদের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের জন্য পাঠ্যক্রম, পাঠ্যপুস্তক, শিক্ষক শিক্ষণ, সিদ্ধান্ত গ্রহণকারী প্রশাসকদের প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে নারীর সামগ্রিক উন্নয়নের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে হবে। নারী জাতির নিরক্ষরতা দূরীকরণের জন্য প্রাথমিক শিক্ষা লাভের পথে অসুবিধা দূর করার ব্যাপারে অগ্রাধিকার দিতে হবে। মেয়েদের ক্ষেত্রে কারিগরি পেশাগত শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। নারী পুরুষ মানে বিশেষ করে কারিগরি শিক্ষার ক্ষেত্রে ভেদাভেদটা দূর করতে হবে। ঠিক আছে, প্রযুক্তিবিদ্যার শিক্ষার ব্যবস্থা করতে বলা হয়। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের পরবর্তী ক্ষেত্রে কমিটিগুলো যেগুলো আসছে বা এগুলো যেগুলো প্রকল্পগুলো নেওয়া হয়েছিল, তার আগে তোমাদের দুটো জিনিস আলোচনা করে নেওয়া যেতে পারে। সেটা হচ্ছে ন্যাশনাল পার্সপেক্টিভ প্ল্যান ফর ওমেন, যেটা 1988 থেকে 2000 পর্যন্ত লাগাতার ছিল। এটা কি হয়েছিল, ভারতীয় পার্লামেন্টের উদ্যোগে একটা কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় পরিকল্পনাটি রচিত হয়। এই পরিকল্পনার খাতে মানে তৎকালীন যে ভারতবর্ষে মেয়েদের মানে পরিস্থিতি, তার একটা সামগ্রিক চিত্র পাওয়া গেছিল। তো এই পরিকল্পনার সাহায্যে মেয়েদের জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূরীকরণের কথা বলা হয়, মানে তুলে ধরা হয়েছিল করুণ চিত্র, সেইটা কিভাবে ওভারকাম করা যাবে সেটা তুলে ধরার কথা বলা হয়েছিল। আচ্ছা, এরপরে নারী শিক্ষাকে জাতীয় কর্মসূচির গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিবেচনা করে সেখানে কি বলা হচ্ছে যে তোমার যে করেই হোক নারী শিক্ষার সুযোগ সুবিধাটাকে বৃদ্ধি করতে হবে এবং লিঙ্গ সাম্য প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করা হয়। আরেকটা হচ্ছিল যেটা জেলা প্রাথমিক শিক্ষা কার্যক্রম ও বালিকা শিক্ষা, যেটা 1994 সালে সেটা আমাদের জেলাভিত্তিক কাজ করা হয়েছিল। তো তার একটা অংশ হিসেবে মানে এখানে আমাদের 94 সালে দেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা মানে প্রাথমিক পর্যায়ে বলতে গেলে পশ্চিমবঙ্গের কোচবিহার, মুর্শিদাবাদ, বীরভূম ও দক্ষিণ 24 পরগনা, এই 5টি জেলাতে মূলত কাজটা শুরু হয়। 2000-2001 শিক্ষা কার্য থেকে দ্বিতীয় পর্যায়ে জলপাইগুড়ি, উত্তর 24 পরগনা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, পুরুলিয়া জেলাগুলিতে কর্মসূচি সম্প্রসারিত হয়। এরপর আস্তে আস্তে তার একটা কেন্দ্র স্থাপন করে বিভিন্ন জেলায় নারী শিক্ষার পরিস্থিতি বিবেচনা করে তারা স্টেট কাউন্সিলের রিপোর্ট পাঠাবে এবং তার থেকে ন্যাশনাল কমিটিতে রিপোর্ট যাবে। এই রকম একটা পর্যালোচনার কথা তুলে ধরা হয়। ওটা হচ্ছিল জেলাভিত্তিক
প্রাথমিক শিক্ষা কার্যক্রম ও বালিকা শিক্ষা। তার আগেরটা যেটা বললাম সেটা হচ্ছে ন্যাশনাল পার্সপেক্টিভ প্ল্যান ফর ওমেন, যেটা 1988 থেকে 2000 পর্যন্ত। তার একটা ফলশ্রুতি হিসেবে এটা আসে যে সর্বশিক্ষা অভিযান। ঠিক আছে, তো সর্বশিক্ষা অভিযান এবং বালিকা শিক্ষার ক্ষেত্রে প্রথমে বলা হচ্ছে কি, যে যেটা আমাদের সর্বশিক্ষা অভিযানের এখনও বলতে পারো তোমরা তোমাদের রয়ে গেছে, তো সেক্ষেত্রে কী হচ্ছে, বালিকা শিক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মাতৃ সচেতনতা দিবস, ঠিক আছে, তার সাথে সাথে আন্তর্জাতিক নারী দিবস, মা ও মেয়ে মেলা, ঠিক আছে, তো এগুলো উদযাপনের কর্মসূচি গৃহীত হয়। বালিকা শিক্ষা বিষয়ে পঞ্চায়েত সদস্য, গ্রাম, ওয়ার্ড শিক্ষা কমিটির সদস্যদের প্রশিক্ষণ দানের ব্যবস্থা করার কথা বলা হয়। অর্থাৎ কী পদ্ধতিতে নারী শিক্ষার ব্যাপারটা এগোবে, নারী শিক্ষার জন্য যা খুশি পদক্ষেপ নিলে চলবে না, তার পেছনে কী কারণ, তার পশ্চাৎপট কী, মানে ব্যাকগ্রাউন্ডটা কী, সেটা বিচার বিবেচনা করে তারপরে এগোনোর কথা বলা হচ্ছে। বিদ্যালয় বহির্ভূত মেয়েদের ভর্তির জন্য বিশেষ ভর্তিকরণ কর্মসূচি নেওয়ার কথা বলা হয়। তারপরে বলা হচ্ছে লিঙ্গ সচেতনতার উপর শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ কর্মসূচির প্রস্তাব করা হয়। বিদ্যালয় ভিত্তিক মাতা শিক্ষক কমিটি গঠন ও তার সদস্যদের বালিকা শিক্ষার প্রয়োজনীয়তা সম্বন্ধে প্রশিক্ষণ দানের কথা বলা হচ্ছে। এরপরে আসছে সংশোধনমূলক ও বিকল্প শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। এরপরে আসছে যে বালিকা শিক্ষার প্রসারের জন্য এটা প্রচার দুটোই বলতে পারো, ইউনিসেফের সাথে একত্রে মিনা তথ্যচিত্র নির্মাণের কথা বলা হয়, এটা নির্মাণের কথা বলা হবে। তো মিনা তথ্যচিত্র ব্যাপারটা কি, এটা তোমরা হয়তো নতুন জিনিস অনেকের ক্ষেত্রে লাগতে পারে, অনেকে হয়তো ব্যাপারটা জানো। এটা হচ্ছে MENA, ঠিক আছে। মিনাটা হচ্ছে মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা, অর্থাৎ তোমরা যদি ভালোভাবে ডিটেলসে জিনিসটা ম্যাপটা ভাবো, ওয়ার্ল্ড ম্যাপটা, সেক্ষেত্রে দেখতে পাবে যে মধ্য এশিয়া এবং উত্তর আফ্রিকার দেশগুলো তুলনামূলকভাবে একটু ব্যাকওয়ার্ড, পিছিয়ে আছে। নারী শিক্ষার দিকে তো বটেই, জেনারেল শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে, তো নারী শিক্ষা তো পিছিয়ে থাকবেই। তো সেক্ষেত্রে কি বলা হচ্ছে যে নারী শিক্ষার প্রচারের জন্য এই যে মিনা গ্রাফ যদি তুলে ধরা হয়, সেক্ষেত্রে ইউনিসেফের একটা অন্যতম উদ্যোগ থাকবে যে এই এলাকাগুলো বা এই দেশগুলো নারী শিক্ষার ক্ষেত্রে কতখানি এগোচ্ছে, তাদের জন্য একটা গ্রাফ, এবং তাদের জন্য কি কি পদক্ষেপ তুলে ধরা হচ্ছে, নতুন কিছু প্ল্যান কেউ দিতে পারছে কিনা কোনো দেশ, যদি কোনো দেশ নতুন প্ল্যান দিতে পারে সেগুলো বাকি দেশে ছড়ানো। যদি কোনো মেয়ের ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ কোনো একটা শিক্ষা কর্মসূচির ক্ষেত্রে উদ্যোগ নিচ্ছে, তাকে আরও বেশি করে হাইলাইট করা। অর্থাৎ যে কোনো প্রকারে হোক এই মানে পিছিয়ে থাকা এলাকাগুলোতে নারী শিক্ষার গুরুত্বটাকে তুলে ধরা, যে কেন নারী শিক্ষাটা গুরুত্ব হিসেবে দেখা উচিত এবং কেন এগুলোকে আরও বিস্তার করা উচিত, নারী শিক্ষার বিস্তার করা উচিত, ঠিক আছে। তো এইগুলো হিসেবে মিনা লক্ষ্যচিত্রের কথা বলা হচ্ছে। এছাড়াও বিভিন্ন উৎসাহদান কর্মসূচি, যেগুলো মিড ডে মিলের ব্যবস্থা, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, ইউনিফর্ম প্রদান, স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা, পৃথক শৌচাগার, সুসংগত শিশু বিকাশ প্রকল্প, অর্থাৎ যেটা ICDS, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, ঠিক আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট কাজ করছে বাচ্চাদের শিশু রক্ষণাবেক্ষণের জন্য, এইগুলো থাকবে। কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়, যেটা নতুন মানে আমাদের এই একবিংশ শতাব্দীর একবার প্রথম দিকে সর্বশিক্ষা অভিযানের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে আসে, সেটা হচ্ছে তফসিলি উপজাতি অধ্যুষিত এলাকা, মানে মূলত এটা পিছিয়ে পড়া শ্রেণীর মেয়েদের শিক্ষার জন্য এটা এগিয়ে আসে। অধ্যুষিত এলাকা এবং যেসব এলাকায় নারী সাক্ষরতার হার কম, সেখানেই ওই জাতীয় বিদ্যালয় গড়ে উঠবে। এটি হবে সর্বশিক্ষা অভিযানের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। যে সকল অঞ্চলে তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও অগ্রসর সম্প্রদায়ভুক্ত মানুষের সংখ্যা অধিক এবং নারী সাক্ষরতার হার কম, সেসব অঞ্চলে এই জাতীয় বিদ্যালয় গড়ে উঠবে। জাতীয় সাক্ষরতার হারের তুলনা যেখানে নারী সাক্ষরতার হার কম, মানে যে ন্যাশনাল ইয়েতে যদি নারী শিক্ষার হার হয়, তোমার কথার কথা বলছি 48%, তো এই এলাকায় দেখা গেল 32%, তো এই এলাকাতে কি করে জাতীয় সাক্ষরতার তুলনায় কাছাকাছি আসবে, বা একটা তার কাছাকাছি এর মধ্যে 48%, তো সেটাকেও 45 to 50%-এর কাছাকাছি নিয়ে আসতে হবে। তো সেই জায়গায় আনার জন্য এই জাতীয় বিদ্যালয় গড়ে উঠবে এবং পুরোপুরি নারী শিক্ষার অগ্রগতিতে এরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে। যেসব অঞ্চলে ছোট ছোট বিচ্ছিন্নভাবে বিভিন্ন জনবসতি রয়েছে কিন্তু এই এলাকায় কোনো বিদ্যালয় নেই, সেখানে অবশ্যই এই বিদ্যালয় গড়ে তোলার কথা বলা হয়। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জাতীয় মহিলা কমিশন এবং নারীর ক্ষমতায়ন। অর্থাৎ এখানে স্টেট এবং সেন্ট্রালের ক্ষেত্রে মেয়েদের যে কোনো ধরনের, যেগুলো ভারত সরকার থেকে সংবিধানে বলা হচ্ছে যে এই সুযোগ সুবিধাগুলো, আইনি সুযোগ সুবিধা তারা পাবে, সেগুলোর ক্ষেত্রে যদি কোনোভাবে আইন লঙ্ঘিত হয়, যে কোনো ধরনের মেয়েদের উপর অত্যাচার, টর্চার বা বৈষম্যর শিকার হয় তারা, সেক্ষেত্রে তারা কিন্তু যে কোনো পদক্ষেপ নিতে পারবে এবং এদের এভরি রাইট আছে কেন্দ্র রাজ্যে যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণের, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখে নেওয়া যাক তাদের কি কি
মানে সুপারিশ ছিল। ভারতীয় সংবিধান ও আইনে, এটা 1992 সালে কার্যকর হয়। ভারতীয় সংবিধান ও আইনে মেয়েদের স্বার্থ সুরক্ষিত করার জন্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলি দেওয়া হয় সেগুলি কতখানি বাস্তবায়িত হচ্ছে তা অনুসন্ধান ও পর্যালোচনা করে কেন্দ্র সরকারের কাছে রিপোর্ট প্রদানের কথা বলা হয়। সারা দেশে মেয়েদের অবস্থার উন্নতির জন্য সাংবিধানিক ও আইনি অধিকারগুলিকে কার্যকরী করার জন্য সুপারিশ করবে এই কমিশন। প্রচলিত আইনি সুযোগ সুবিধাগুলির প্রাসঙ্গিকতা নিয়ে নিয়মিত পর্যালোচনা করবে। যদি কোনো নারীকেন্দ্রিক সমস্যার প্রতিকারে থাকে তার প্রতিকারে পদক্ষেপ নেবে। বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অংশগ্রহণ করবে এবং নারীদের আর্থসামাজিক উন্নয়নের জন্য পরামর্শ প্রদান করবে। এরপর হচ্ছে জেলবন্দি ও হোমের ক্ষেত্রে যদি কোনো নারী বন্দি দশায় থাকে তাদের সাক্ষাৎ করবে, তাদের সাথে প্রয়োজনীয় সহযোগিতা দান করবে। যদি কোনো ক্ষেত্রে তাদের মিনিমাম অধিকারটুকু পাওয়ার ক্ষেত্রে সমস্যা থাকে সেগুলোর ক্ষেত্রে সহায়তা দেবে। জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ সম্বন্ধে শিক্ষামূলক গবেষণার ব্যবস্থা উন্নতি ঘটানো হবে। সর্বোপরি সারা দেশে শিক্ষার সমস্ত স্তরে ও সমস্ত ক্ষেত্রে যাতে লিঙ্গ সাম্য স্থাপিত হয় তার জন্য নানা সুপারিশ এরা করবে। তাহলে এবারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হয়, এটা পরের বছরে স্থাপিত হয়, কেন্দ্রের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে তারা কেন্দ্রে রিপোর্ট পাঠাবে এবং তারা যে কাজগুলো করতে পারবে সেটা হচ্ছে নারী সাংবিধানিক ও আইনি অধিকারগুলি যথাযথভাবে বাস্তবায়িত করার জন্য সুনিশ্চিত ব্যবস্থা করতে হবে। নারীর সাংবিধানিক ও আইনি অধিকার কোনোভাবে লঙ্ঘিত হচ্ছে কিনা তার বিষয়ে তদন্ত করা। নারীর স্বার্থ অধিকার সংক্রান্ত আইনগুলির পর্যালোচনা, প্রয়োজনে আইনের সংশোধনের জন্য সুপারিশ। বিভিন্ন হোম, যেটা আগে বললাম, এই জন্য প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে। আর আর্তপীড়িত নারীদের দুর্দশা থেকে রক্ষা করতে হবে। তো যে কোনো ধরনের নারী কল্যাণ সংক্রান্ত আইনের বাস্তবায়নের জন্য যদি কোনো জটিলতা থেকে থাকে সেগুলি দূর করা এবং তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়। তো আজকে আমাদের এইটাই ছিল আলোচনা। তো এছাড়াও আরও অনেক কমিটি কিছু ভূমিকা নিয়েছে, তো সেগুলো হয়তো নেগলিজেবল, কারণ এখানে আমরা সেগুলো আলোচনা করলাম না। স্বাক্ষর ভারত মিশন, রাজ্যভিত্তিক কর্মসূচি, অপারেশন ব্ল্যাকবোর্ড, বিকল্প পরিপূরক ব্যবস্থা, এগুলো ছিল, কিন্তু সেগুলো আমরা এখানে মূল সেগুলো তুলে ধরেছি, কারণ এগুলোর সুপারিশগুলো আলোচনার বিষয় থাকে। বাকিগুলোর ক্ষেত্রে নারী শিক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ সহকারে বিচার বিবেচনা করতে হবে। কোনো দিক বিচার বিবেচনা না কোনো অন্য কিছুর সঙ্গে আপোষ না করে আগে নারী শিক্ষার উন্নয়নের জন্য যা কিছু দরকার আছে পরিকাঠামোর দিক থেকে বলো বা মানসিকতা বৃদ্ধির জন্য, সচেতনতা বৃদ্ধির জন্য, যাই হোক না কেন, তো সেই দিকটার ভাবার কথা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে অন্য কোনো কিছুর সাথে আপোষ করা যাবে না, এই জাতীয় কথাগুলো বিভিন্ন কমিশন বিভিন্ন সময় বলে গেছে তৎকালীন পরিস্থিতি বিচার করে। তো এইগুলো ছিল আমাদের বিভিন্ন সময় একটা বিবর্তনের অধ্যায়, যে একবারে 4849 থেকে একবারে চলে আসছে দেখো 2001 বা সর্বশিক্ষা অভিযান, কস্তুরবা গান্ধী বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, এইগুলো অর্থাৎ একবারে নারী শিক্ষার বিবর্তনের জন্য এই কমিশনের অবশ্যই রিপোর্ট হিসেবে অনেক পরিস্থিতির চিত্র পাল্টেছে। নারী শিক্ষার ক্ষেত্রে অনেক পরিস্থিতির চেঞ্জ হয়েছে এই শেষ দশকে, 1950 থেকে 2000 এই সময়ের মধ্যে। আরও যেটা দরকার আছে তার জন্য প্রয়োজনীয় সেগুলো আস্তে আস্তে একবিংশ শতাব্দীর একবারে শুরুর দশক থেকে নেওয়া হচ্ছে। তো সেইগুলো এখানে এই জায়গা থেকে শুরু হয়েছিল, সেই জায়গার ওপর আলোকপাত করা হয়েছে। তাহলে আজকে আমাদের এটা আলোচনার বিষয় হলো। পরের দিনকে আলোচনা থাকবে তুলনামূলকভাবে একটু কম, রূপান্তরকামী ও তৃতীয় লিঙ্গের স্বীকৃতির জন্য নীতিগত উদ্যোগ গ্রহণ ও আইন। ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে আবার কি আমরা যেটা বলেছিলাম প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে, ওটাই কিন্তু ওই আলোচনার শেষ টপিক থাকবে। তার সাথে সাথে কি থাকবে, অ্যাসেসমেন্টের জন্য কিছু প্রশ্ন দেওয়া থাকবে। সেই প্রশ্নে কিন্তু সমাজ সংস্কারকদের কথাও তুলে ধরা হবে, কিন্তু তোমরা ওই প্রশ্নগুলো বাদ দিয়ে, বা ওগুলো আমরা বললাম ফেস টু ফেস আলোচনার সময়তেই তুলে ধরবো বা লিখিয়ে দেবো, ওটা বাদ দিয়ে বাকিগুলো যদি তোমরা এখান থেকে আলোচনায় পেয়ে যাও তাহলে সেগুলো কিন্তু তোমরা একটু বাড়িতে করে রাখবে, কারণ তোমাদের পরীক্ষার জন্য আমি দেখে রাখার কথা বলছি, লিখে রাখতে নাও তোমরা করতে পারো, এগুলো রাখবে, কারণ এগুলো তোমাদের পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে, কারণ নোট আকারে তুলে ধরা হয়েছে ওই সুবিধার্থে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।